আমাদের মধ্যে যে মাননীয় অতিথিগণ উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রথম বক্তা হিসাবে আমি তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝখানে দেবার জন্য অনুরোধ করব শ্রী শোভন দাস মহাশয়কে, রিনাউন্ড কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ টাকি ভবনাথ হাই স্কুল। স্যার, আপনি যদি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করেন। হ্যালো হ্যালো, শুনে যাচ্ছে কি? হ্যালো হ্যালো, ঠিক আছে, এখানটা বসে বলুন না ঠিক আছে। ও থ্যাংক ইউ সো মাচ। আমার নাম শোভন দাস, আমি একজন স্কুল শিক্ষক এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার। ফার্স্ট অফ অল কালারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্যে। এতগুলি মানুষদের সামনে আমি আমার কাজকে তুলে ধরতে সক্ষম হব। ধন্যবাদ বারাসাত অনলাইনকে, ধন্যবাদ গৌতম স্যারকে এবং মাননীয় সমস্ত দর্শক আর অতিথিদেরকে। আজ আমার টপিক কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়া যায়। যুক্তিতর্ক সাজানোর আগে প্রথমে একথা আমি স্বীকার করতে চাই যে ব্যক্তিগত স্তরে আমি বিশ্বাস করি বইয়ের বিকল্প কোনো কিছুই হতে পারে না। তাহলে কেন এই প্রয়াস? কারণ আনফর্চুনেটলি এখনকার দিনে যত সংখ্যক মানুষ বই পড়েন তার থেকে অধিক সংখ্যক লোক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। সুতরাং তাদের কাছে ইতিহাসকে পৌঁছে দিতে গেলে তাদের রাস্তাকেই অনুসরণ করতে হবে। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একদিন একটা রিল ভিডিও দেখছিলাম, সেখানে বারাসাতের কোনো একটা নামকরা স্কুলের একজন ছাত্র, খুব সম্ভবত ক্লাস 9 বা 10 হবে, সে একটা রিল ভিডিও বানিয়েছে তার স্কুল সম্বন্ধে, খুব ভালো কথা। কিন্তু আমি দেখলাম যে তার ভিডিওটির সঙ্গে সে তার স্কুলের কোনো তথ্য, স্কুলের কোনো অতীত গৌরবকে তুলে না ধরে সে একটা কোট আনকোট বাজার চলতি গানকে যুক্ত করে দিল। এখন আমার প্রশ্নটা হলো, কেন সে তার স্কুল সম্বন্ধে কোনো তথ্য দিল না? কিছু অ্যাজাম্পশন করতে পারি আমরা। প্রথমত, সে তার স্কুল সম্বন্ধে কিছু জানে না, যেটা আমার মনে হয় খুব আনরিয়েলিস্টিক একটা অ্যাজাম্পশন। কারণ একটা ছেলে যে 9 বা 10-এ পড়ে সে তার স্কুল সম্বন্ধে কিছু জানে না, অতীত গৌরব সম্বন্ধে কিছু জানে না, সেটা হতে পারে না। তাহলে আমার দ্বিতীয় অ্যাজাম্পশন, যেটা আমার মনে হয় সেটাই সঠিক, যে এটা এখন ট্রেন্ড। সে মনে করেছে ঐতিহাসিক তথ্য দিলে একজন মানুষ তার ভিডিও হয়তো দেখবে না, তার থেকে অলরেডি পপুলার একটা গানকে জুড়ে দিলে তার ভিডিও অনেক লোকে দেখবে। এই ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্যে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা তৈরি করি। এবং আমার খুব কাছের লোকেরাই বলেছিলেন যে ইতিহাস নিয়ে যখন তুমি করছো কেউ দেখবে না, কারণ ইতিহাস কোট আনকোট খুব বোরিং। কিন্তু আমার ভিডিও তো দেখছে, আমার ভিডিও 12 লাখ 13 লাখ মতো ভিউ আসছে, এবং যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কাছে ফেসবুক একটা তথ্য পাঠিয়ে দেয় যে আমাকে কোথা থেকে দেখা হচ্ছে, কারা দেখছে। আমার যারা 70% অডিয়েন্স, তাদের বয়স কিন্তু 20 থেকে 25-এর মধ্যে। সুতরাং 20 থেকে 25-এর মধ্যে ছাত্ররা, ছাত্রীরা বা সবে কলেজ ছেড়েছে এমন পড়ুয়ারা কিন্তু ইতিহাসকে জানতে চায়, বুঝতে চায়। সেটাই আমার কিন্তু একটা প্রচেষ্টা ছিল। এবং আমি আরও একটা কথা বলবো, যে এখানেই ফিরে আসা ওই সেই ছেলেটি যে কিনা তার স্কুল সম্বন্ধে একটা ভিডিও করেছিল কোনো তথ্য না দিয়ে, কেবলমাত্র গান দিয়ে, সে যখন দেখবে যে এই কাকুটার ভিডিও যে তার স্কুলকে নিয়ে করেছে তার থেকে প্রায় 10 গুণ বেশি ভিউ হয়েছে, তখন তার মনে হবে যে একটা বাজার চলতি গান না দিয়ে আমি যদি ইতিহাসকে তুলে ধরি তাহলে অনেকেই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবে। সুতরাং এখান থেকে তার পড়া শুরু হবে। সে কিন্তু প্রথমেই বই পড়া শুরু করবে না, সে প্রথমে অনলাইন থেকে কিছু ইনফরমেশন বার করার চেষ্টা করবে, উইকিপিডিয়া অ্যান্ড অল। উইকিপিডিয়া খারাপ আমি বলছি না, কিন্তু আমি যেটা বললাম বইয়ের বিকল্প কোনো কিছুই হয় না। তারপরে তার একটা সময় মনে হবে এবার বই পড়ি, তখন ইতিহাস স্যারকে সে প্রশ্ন করবে যে স্যার আমাদের স্কুল সম্বন্ধে কিছু জানান। আমার এটাই প্রয়াস, যে প্রথমে যে ছেলেটি একটা গান জুড়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছিল, পরে সে ইতিহাসকে জেনে ইতিহাসকে সমৃদ্ধ করার চেষ্টা করবে, আমাদের সবাইকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। এবং বই মানুষ সবসময় পড়ে না, কিন্তু দেখুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, আমি ট্রেনে বসে, বাসে বসে, সবে একটা শ্রমিক কাজ করে বাড়ি ফিরেছে, সে যখন দেখবে যে তার পাড়ার ইতিহাসটাকে আমি তুলে ধরেছি, লালি সিনেমা কেন হলো,
অমুক জায়গাটা কেন হলো, তখন তার এই যে স্কুলে সে পড়ে এসছে সেই স্কুলে ইতিহাস তুলে ধরা, সেটা তখন উৎসাহিত হবে। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা অনেকেই আমার থেকে অনেক বেশি জানেন, যদি আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে আসেন, অন্তত সপ্তাহে বা মাসে একবার একটু ফেসবুক বা এরকম মিডিয়াগুলোতে লাইভ করেন, ওই ছেলেটির মতো ছেলের বা ওদের বয়সী মেয়েদের অনেক উপকার হবে, আমার উপকার হবে। সুতরাং ফেসবুকের কন্টেন্টটা 1 মিনিটের মধ্যে করতে হয়, রিল ভিডিও, মানে 1 গ্লাস দুধ না দিয়ে 1 চামচ ঘি দেওয়ার মতো, যা কিছু বলতে হয় খুব কনসেন্ট্রেটেড। এর মধ্যে অনেক কিছু জিনিস গলতি থেকে যায়, যেটা অনেকটা বলা যায় সেটা অল্পের মধ্যে বলে দিতে হয়, কারণ আজকের জেনারেশন 10 মিনিটের ভিডিও দেখতে চায় না, তারা 1 থেকে 2 মিনিট বড়জোর খরচ করতে পারে। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটরদের বলা হয় যে আমাদের ভিডিও যদি কেউ 3 সেকেন্ড দেখে তাহলে পুরোটা দেখে। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সিক্রেট ফর্মুলা, যদি তোমার কন্টেন্টের প্রথম 3 সেকেন্ড খুব সুন্দর হয়, তোমার বাকি কন্টেন্টটা মোর অফেন দ্যান নট লোকে দেখবে। সুতরাং আমরা কি করি, ইতিহাসটাকে একটুখানি নতুন প্যাকেজ করে যেন লোকের কাছে পৌঁছে দিই, মাসের কাছে পৌঁছে দিই। ক্লাসের কাছে তো বই পৌঁছে দেয়, মাসরা একটা সময় গিয়ে আবার সেই ইতিহাস ক্লাস করবে, ইতিহাসে ফিরে আসবে। আমার আবার একই কথা বলবো, আপনারা যারা আছেন অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনারা যদি প্লিজ মাঝে সাঝে অন্তত সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ হন, তাহলে অনেক অনেক ছেলে বা মেয়ের উপকার হবে। আমি আর তথ্য দিয়ে মানে আর কিছু বলতে চাই না। আমি আশা করব আমার কিছু কাজ আমি এখানে নিয়ে এসেছি, যদি আপনারা দেখেন কাজগুলো আমার খুব ভালো লাগবে, এটাই আমার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। যে কোনো একটা কাজ, কালীকৃষ্ণ বা আপনার কাছে রাখি। বারাসাতের কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল অবিভক্ত বাংলার প্রথম মেয়েদের জন্য প্রতিষ্ঠিত স্কুল। এমনকি বেথুন স্কুলও স্থাপিত হয় এই স্কুল স্থাপনের ঠিক 2 বছর পর। কালীকৃষ্ণ মিত্র মহাশয় ছিলেন হিন্দু কলেজের একজন মেধাবী ছাত্র। তিনি অনেক গুণীজনের সান্নিধ্য ও বন্ধুত্ব লাভ করেন। এনাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। মূলত কালীকৃষ্ণ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচরণ সরকার এবং নবীন কৃষ্ণ মিত্রের উদ্যোগে বারাসাতে 1847 সালের মার্চ মাসে দক্ষিণ পাড়ায় স্থাপিত হয় এই স্কুল। স্কুলটি প্রথমে কালীকৃষ্ণ বাবুর মামা মহেন্দ্রলাল দত্তের বাড়িতে শুরু হয়। পরবর্তীকালে এটি বারাসাতে ট্রেভার হলে স্থানান্তরিত হয়। হাই স্কুলের নিজস্ব ভবন অনেক পরে নির্মিত হয়। 8 দশকে প্রাইমারি বিভাগটি হাই স্কুলের জায়গায় পায়। স্কুলটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেই ইতিহাস সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস সেই সময় বিস্তারিত উল্লেখ আছে। এই স্কুলের বিল্ডিং তৈরিতে মিস্টার শ্রীযুক্ত দুর্গাদাস মুখোপাধ্যায়, শ্রীযুক্ত ভাগীরথী চট্টোপাধ্যায় এবং শ্রীযুক্ত তারাপদ মুখোপাধ্যায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উত্তম কুমারের বাড়ি যদি কাইন্ডলি একটু দেখা। শিওর। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের পৈতৃক বাড়ি বারাসাতের দক্ষিণ পাড়ায় শীতলতলায়। মহানায়ক হওয়ার পরেও অনেকবার এসেছিলেন এই বাড়িতে। এই বাড়িতে বর্তমানে যিনি থাকেন তিনি উত্তম কুমারের ভাইপো কল্লোল চ্যাটার্জি। মহানায়ক মারা যাওয়ার সময় তিনি ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলেন। অনেক গল্প আমরা শুনলাম তার মুখ থেকে, কিছু গল্পকে আমরা আমাদের মনের মণিকোঠায় রেখে দিলাম। বাড়ির ভিতরে অনেক স্মৃতি আছে যেগুলোকে আমরা জনসমক্ষে আনলাম না, পরিবারের সদস্যদের ইচ্ছাকে সম্মান জানাতে। কেবলমাত্র উত্তম কুমার ও তার স্ত্রী গৌরীদেবের ছবিটুকু ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উত্তম সুচিত্রা অভিনীত কোমললতার শুটিং হয়েছিল আজ যেখানে শিশিরকুঞ্জ সেইখানে, আর চিড়িয়াখানার শুটিং হয়েছিল বামনগাছির গোলাপবাগে। সেই সময় এই বাড়ি থেকে নিয়মিত লাঞ্চ যেত শুটিং এ। সব থেকে প্রিয় খাবার মাছের ঝোল আর ভাত, সাথে দেশি মুরগির সিদ্ধ ডিম, চিংড়ি মাছ ও মাংসের হালকা স্টু। এরপর অগবতী সুন্দরী সিনেমার শুটিং এর সময় তিনি দেহত্যাগ করেন ছবির শুটিং করতে করতে। বারাসাত পুলিশ স্টেশন মারফত সেই খবর আসে এই বাড়িতে। সময় সবকিছুকে গ্রাস করতে পারলেও শেষ নেই, যা কিছু শাশ্বত, যা কিছু উত্তম। কাছে থাকবেন, পাশে থাকবেন, ইতি আপনাদের শোভন। ব্যারাকপুরের সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের প্রথম বিমান ঘাঁটি, এশিয়ার প্রথম চিড়িয়াখানা, লাট সাহেবের বাংলো, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, জাতির জনক মহাত্মা গান্ধী,
সীমান্ত গান্ধী ও ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের চরণ স্পর্শে ধন্য গঙ্গা তীরে অবস্থিত এই সুপ্রাচীন শহর। ভারতের ইতিহাসের উল্লেখযোগ্য সিপাহী আন্দোলনের বহ্নিশেখা এই শহর থেকে মঙ্গল পাণ্ডের হাত ধরে ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশে। ব্যারাকপুরের একসময় নাম ছিল চাণক্য। প্রাচীন গ্রিক ও রোমান নাবিক তথা পণ্ডিতদের লেখায় উল্লেখিত গঙ্গার তীরে অবস্থিত শহরটি সম্ভবত আজকের ব্যারাকপুর। ব্রিটিশরা এই শহরে ব্যারাক বা সেনা ছাউনি নির্মাণ করায় নতুন নাম হয় ব্যারাকপুর। যদিও বহু পূর্বে আইনি আকবরী গ্রন্থেও এই শহরের রেফারেন্স রয়েছে। ভিন্ন মত অনুসারে শাসক রুক-উদ্দিন বরবাক শাহের নাম থেকে উৎপত্তি হয়েছে এই শহরের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। অনেকেই হয়তো জানেন না যে উত্তম কুমার সুচিত্রা সেনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সময় টলিপাড়ায় দাপটের সাথে অভিনয় করে যাওয়া স্বর্ণযুগের শিল্পী ছবি বিশ্বাসের পৈতৃক বাড়ি বারাসাতের সন্নিকটে ছোট জাগুলিয়াতে। স্বয়ং সত্যজিৎ রায় পর্যন্ত অকপটে স্বীকার করেছিলেন যে ছবিবাবুর কথা মাথায় রেখেই তিনি চিত্রনাট্য তৈরি করেছিলেন তার বিখ্যাত জলসাঘর, দেবী ও কাঞ্চনজঙ্ঘা সিনেমা। ছবি বিশ্বাসের বর্ণাঢ্য কেরিয়ারে প্রায় 250টিরও বেশি ছবি রয়েছে। উত্তম সুচিত্রার সাথে একাধিক ছবিতে তিনি অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। কিংবদন্তি তারকা শিশির কুমার ভাদুরীর অনুপ্রেরণায় অভিনয় জীবনে পদার্পণ করে তিনি মূলত রাশভারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য সুখ্যাতি লাভ করেছিলেন। সপ্তপদী ছবিতে সুচিত্রা সেনকে উদ্দেশ্য করে বলা সেই আইকনিক ডায়লগ, মে আই স্পিক টু মিস রিনা ব্রাউন, কোনো দিনই বাঙালি ভুলতে পারবে না। বাঙালির সিলভার স্ক্রিনে ক্লাসিক হয়ে রয়ে যাবেন ছবি বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। বারাসাতের খুব কাছে রয়েছে ইতিহাসের রহস্যময় ভাণ্ডার। রহস্যময় গঙ্গা হৃদয় সাম্রাজ্যের রাজধানী ছিল খুব সম্ভবত চন্দ্রকেতুগড়। প্রাচীন গ্রিক ও রোমানদের গ্রন্থে গঙ্গার তীরে অবস্থিত এক শক্তিশালী সাম্রাজ্যের উল্লেখ আছে, যাদের সামরিক ক্ষমতার কাছে আলেকজান্ডার পর্যন্ত নত হয়েছিলেন। টলেমির লেখা থেকে জানা যায় গঙ্গা হৃদয়ের অবস্থান ও তার বিস্তার সম্পর্কে। মেগাস্থিনিসের গ্রন্থে বর্ণিত রাজা স্কন্দকাটাস সম্ভবত রাজা চন্দ্রকেতু। আলেকজান্ডারের সৈনিকরা পর্যন্ত এই সাম্রাজ্যের সাথে মোকাবেলা করতে রাজি না হয়ে প্রত্যাবর্তন করেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বাংলাদেশের ঐতিহাসিক স্থান ওয়ারী বটেশ্বরের নাম চন্দ্রকেতুগড়ের সাথে যুক্ত আছে বরাহ মিহির ও খনার নাম। মৌর্য সাম্রাজ্যের পূর্বে স্থাপিত এই সাম্রাজ্য একটি বন্দর নগরীতে পরিণত হয়েছিল। ভারতবর্ষের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে ইতিহাসের গৌরবোজ্জ্বল উত্থান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। দত্তপুকুরের নাম কেন দত্তপুকুর হলো, এই নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ রয়েছে। প্রাচীন এই জনপদের নামের উল্লেখ রয়েছে বিপ্রদাস পিপ্লাই রচিত মনসা বিজয় কাব্যে পর্যন্ত। এই অঞ্চলের সাথে যুক্ত আছে প্রতাপাদিত্যের নামও। একটি মত অনুসারে জঙ্গল কেটে জটাধর দত্ত এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং তার বসতি স্থান বা নিবাস স্থান পরিচিত হয় নিবাধুই নামে। তিনি প্রতাপাদিত্যের কল্যাণে বিশালাকার ভূসম্পত্তির মালিক হন। এরপর জটাধর দত্তের ইচ্ছায় প্রতিষ্ঠিত বিশালাকার দিঘির নাম অনুসারে দিঘি সংলগ্ন স্থানের নামকরণ করা হয় দত্তপুকুর। তবে ভিন্নমত অনুসারে তৎকালীন জমিদার দত্তদের 7টি পুকুর ভরাট করে রেলপথ নির্মাণ হেতু তাদের ইচ্ছা অনুসারে নামকরণ করা হয় দত্তপুকুর। কিন্তু রেলপথ চালু হওয়ার বহু পূর্বেই দত্তপুকুরের নামের উল্লেখ রয়েছে অনেক গ্রন্থে, যেগুলির মধ্যে অন্যতম বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্য, যেখানে দত্তপুকুরকে দত্তপুকুরিয়া বলে চিহ্নিত করা হয়েছে। সুতরাং জটাধর দত্তের নাম থেকে এই স্থানের নামকরণ করা হয়, এই মত অনেক বেশি গ্রহণযোগ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। কিংবদন্তি অনুসারে মায়ের অপমানে জবাব দিতে যশোর শহরের বকচড়ার জমিদার কালীপ্রসাদ পোদ্দার তৈরি করেন আজকের যশোর। যশোর থেকে কলকাতায় গঙ্গা স্নানে যাওয়ার জন্য সেই যুগে নৌপথ ছিল সুরক্ষিত মাধ্যম, কিন্তু মাঝিদের অসহযোগিতার কারণে তার মায়ের তীর্থযাত্রা ব্যর্থ হলে অপমানিত বোধ করায় কালীপ্রসাদ বাবু মায়ের জন্য নির্মাণ করেন যশোর রোড। প্রতীকদের যাত্রাপথকে সুসজ্জিত করবার জন্য বপন করা হয়েছিল বৃক্ষের, যে সকল শতাব্দী প্রাচীন বৃক্ষ আজও বর্তমান। যদিও ভিন্ন মত অনুসারে ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ সহজ করার জন্য ব্রিটিশ ভারতীয় সরকার এই রাস্তা নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের সময় যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। এই রাস্তা দিয়ে দেশপ্রেমিক ও শরণার্থীরা সীমান্ত পাড়ি দিয়েছিলেন। যশোর থেকে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত প্রায় 125 কিলোমিটারের এই রাস্তাকে নিয়ে মার্কিন কবি অ্যালান জিন্সবার্গ তার বিখ্যাত কবিতা লিখেছেন সেপ্টেম্বর অন যশোর রোড। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।
প্রায় 300 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশী 108টি কালী মন্দির প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি বারাসাত নপাড়া পুরাতন কালীবাড়ির আনন্দময়ী মন্দির। 1735 সালে এই মন্দির স্থাপিত হয়। সাধক রামপ্রসাদ এই পথ দিয়ে গান করে যেতেন, তাই তার দিকে ফিরে গান শোনার জন্য মা স্বপ্নে আদেশ দেন মন্দিরকে পশ্চিমমুখী করার জন্য। আজ যেই স্থানে বেলগাছ রয়েছে, প্রথমে সেই স্থানে মায়ের মন্দির ছিল। প্রথমে তালপাতা, পরে খড়ের, এরও পরে কড়ি বর্গার, আর 2000 সালে মন্দিরটি বর্তমান রূপ পায়। 2022 সালে নাট মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই জাগ্রত মন্দিরের পৌরোহিত্যের ভার নিষ্ঠার সাথে পালন করে চলেছেন শ্রীযুক্ত বরুণ চক্রবর্তী মহাশয়। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল 1846 সালে মূলত বিদ্যাসাগর ও প্যারীচরণ সরকারের উদ্যোগে স্থাপিত হয়। তৎকালীন বারাসাতের এসডিও ট্রেভার সাহেব এই স্কুলের শ্রীবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পূর্বে স্কুলটির নাম ছিল বারাসাত গভর্নমেন্ট হাই স্কুল। 1996 সালে এই স্কুলের মূল উদ্যোক্তা তথা এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক প্যারীচরণ বাবুর নামে স্কুলটির নামকরণ করা হয়। প্যারীচরণ সরকার রচিত ফার্স্ট বুক অফ রিডিংসকে বলা হয় বাঙালিদের ইংরেজি শিক্ষণের প্রথম বই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বই পড়েছিলেন ছোটবেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বই প্রকাশ পায় এই বই প্রকাশের 5 বছর পর। নারী শিক্ষা বিস্তারেও তার অসামান্য ভূমিকা ছিল। এমনই একজন বিদ্বান ও গুণী মানুষ এই স্কুলে 1846 থেকে 1854 সাল পর্যন্ত দায়িত্বভার পালন করেছিলেন। এই স্কুলে প্রাক্তনীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু গুণীজনেরা ছিলেন রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট শিবানন্দ মহারাজ, প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস ও সৌমিত্র চট্টোপাধ্যায়। আমরা অলমোস্ট শেষে চলে এসেছি। টাকি অঞ্চলের সমৃদ্ধির সূচনা হয়েছিল জমিদারি আমল থেকে। টাকিতে জমিদারি প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন ভবানী দাস রায়চৌধুরী। কুবের বাড়ির খ্যাতির সূত্রপাত কমলাকান্ত রায়চৌধুরীর আমলে। টাকি পশ্চিমবাড়ির সাথে যুক্ত আছে বিশ্বনাথ রায়চৌধুরীর নাম। টাকি গ্রামীণ হসপিটাল নির্মাণে পশ্চিমবাড়ির ভূমিকা অনস্বীকার্য। টাকি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন। 1931 সালে টাকি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সাথে যুক্ত আছে পশ্চিমবাড়ির কৃতি সন্তান অজিতা বাবুর নাম। কলকাতা কর্পোরেশনের মেয়র সনত রায়চৌধুরী তার পিতা ভবনাথ রায়চৌধুরীর নামে প্রতিষ্ঠা করেন টাকি ভবনাথ হাই স্কুল 1929 সালে। 1881 সালে সরকার টাকি গভর্নমেন্ট স্কুলকে অধিগ্রহণ করেন। 1862 সালে তৈরি হয় টাকি এসএল গার্লস হাই স্কুল। 1950 সালে প্রতিষ্ঠা পায় টাকি গভর্নমেন্ট কলেজ। আধুনিক টাকি রূপায়ণে আরও কিছু সমাজসেবী মানুষের অবদান ছিল অনস্বীকার্য, যাদের মধ্যে উল্লেখযোগ্য স্বর্গীয় শ্রী বিনয়েন্দ্রনাথ দাস মহাশয় ও স্বর্গীয় শিবদাস মুখোপাধ্যায় মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে বারাসাত শহরের এক নিবিড় সম্পর্ক ছিল। যদিও তার জন্মস্থান ও চাকরিস্থল এই শহর থেকে বেশ অনেকটাই দূর, তথাপি কালীকৃষ্ণ মিত্র ও প্যারীচরণ সরকারের সাথে বন্ধুত্বের সুবাদে তিনি মাঝে মাঝেই আসতেন বারাসাত শহর। নিজ দেশবাসীর কাছ থেকে বিধবা বিবাহের সমর্থন জোগাড় করার জন্য বিদ্যাসাগর মহাশয়কে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। অনেক উদার মনস্ক বারাসাতবাসী স্বাক্ষরদানের মাধ্যমে তার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। বারাসাতবাসী স্বাক্ষর করা সমস্ত তথ্য দিল্লির ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে আজও। বারাসাতের ইতিহাসের লেখক স্বর্গত শ্রী হর্ষবর্ধন ঘোষ মহাশয় তার বারাসাতের ইতিকথা বইটির প্রচ্ছেদে এই স্বাক্ষর সম্বলিত তথ্যের ছবি ব্যবহার করতে মনস্থ করেন। অনেক প্রচেষ্টার পর দিল্লি প্রবাসী বারাসাতের ভূমিপুত্র শ্রী হেমকমল মুখোপাধ্যায় দিল্লির ন্যাশনাল আর্কাইভ থেকে এই তথ্যের ডিজিটাল কপি উদ্ধার করতে সমর্থন হন। এই অমূল্য গ্রন্থে বারাসাতবাসীর সেই স্বাক্ষরের ছবি দেওয়া আছে। বইটির মুখবন্ধে এইসব ঘটনার উল্লেখ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ। একটা জোরে করতালি শোভন দাস মহাশয়ের জন্য। স্যার অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এতটা সমৃদ্ধ করেছেন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার আমার কাছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সত্যি অনেক সমৃদ্ধ হয়েছি। আমাদের আশেপাশেই যে এত ইতিহাস ছড়িয়ে রয়েছে তা এত অল্প সময় আমাদেরকে জানানো সত্যিই অনবদ্য ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংকস স্যার। আপনাদের শোভন উত্তরণে ফেসবুক লাইভ করছি। শোভন উত্তরণে আমার ফেসবুক বন্ধুদের লাইভ করছি। হ্যাঁ প্লিজ করুন, অনেকে দেখবে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভীষণ ভালো। আমাদের যেমন কথা তেমন কাজ হচ্ছে তাহলে।